আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠে নেন। 2026 সালে বাংলাদেশের গদিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বসার পর থেকে ভারতের দাদাবাবুদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ। দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু সাউথ ব্লকের হাই সিকিউরিটি ওয়ার রুমে এখন চলছে একের পর এক জরুরি মিটিং। ভারতের টিভি চ্যানেলগুলো যতই হুমকি দিক না কেন, ভেতর থেকে দিল্লির জেনারেলদের খুব ভালো করেই জানেন যে একটিমাত্র ভুল সিদ্ধান্ত নিলেই ভারতের মানচিত্র আক্ষরিক অর্থেই দুটুকরো হয়ে যাবে। গত 55 বছর ধরে ভারত আমাদের সীমান্তে নানাভাবে চাপ সৃষ্টি করলেও সরাসরি সামরিক হামলা চালানোর সাহস দেখাতে পারেনি। আগের দিন শেষ, এখন নতুন জামানা শুরু। দিন বদলে গেছে, আগের দিন আর নেই, এখন নতুন জামানা শুরু। দিল্লির দাদাগিরির দিন যে শেষ, তাই এবার লাখো মানুষের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বুঝিয়ে দিলেন বীর বিক্রম কর্নেল ওলি আহমেদ। তাও কোথাও দাঁড়িয়ে যে রংপুরকে নিয়ে ওপার বাংলার কিছু উগ্র ইউটিউবার আর তথাকথিত রাজনীতিকরা বলেছিল রংপুর নাকি তারা দখল করে নেবে, ঠিক সেই রংপুরের মাটি থেকে ধেয়ে গেল এক কঠিন বুলের বার্তা। কর্নেল ওলির এই তীব্র হুঙ্কারে কিভাবে কাঁপিয়ে দিল দিল্লির মসনদ। স্থানীয় সরকার নির্বাচনে তোড়জোড় শুরু হয়ে গেল বিএনপিতে। আসন্ন নির্বাচনে জরিপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করতে চায় ক্ষমতাসীন দলটি। সেই সাথে দলের কাউন্সিলও আসছে বড় চমক। এবার আর কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হবে না, তৃণমূলের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কাউন্সিলে বাছাই করা হবে নেতৃত্ব। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। অকাতরে জীবন বিলি দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছে এবং সে আমাদেরকে কি বার্তা দিয়েছে? দেশের জন্য প্রয়োজনে জান দিতে হবে, কারো তাবেদারি করে থাকবেন না। আজকে কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে বেনাপোল দিয়ে। তিনি সুন্দর কবিতা করলেন, একই আকাশ একই বাতাস। একটা কথা তিনি বললেন না, ধীরে ধীরে বাতাস চাঁদের আলো, এটাই তিনি বাদ দিয়েছেন। যদি এতই আপনার আমাদের জন্য মায়া হয়, তাহলে চারিদিকে কাটা দাঁড় কেন দিলেন? আমাদের জন্য যদি এতই প্রীতি হয়, তাহলে কেন প্রত্যেকদিন ফুসিন করছেন? আমরা কেন ফারাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? আমরা যখন দুটা প্লেন কিনি, আপনাদের পেটের মধ্যে মোসানি শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কিনেন, আমরা তো কিছু বলি না। আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন, আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনবো, না হেলিকপ্টার কিনবো, না ট্যাঙ্ক কিনবো, না আর্টিলারি কিনবো? এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠে নেন, পুশিন বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জামানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বৈরী আবহাওয়ার মধ্যেও লক্ষাধিক লোক বৃষ্টিতে ভিজে বাংলাদেশের মানুষকে এটাই বলছে, বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাব না, আবু সাইদের মতো জান দিতে প্রস্তুত থাকবো। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ 12 লাখ, আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে, তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এইদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়িয়েন না। আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন। আমরা কখনো বলি নাই আপনাদের বিরুদ্ধে এটা করবো, এটা করবো, এটা করবো। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের ঘরটা পরিচালনা করি, এখানে যেন কেউ দাদাগিরি না করে। এই জামাত ইসলাম যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা তো 2001 সালে বেগম জিয়ার সাথে সরকারে ছিল। তাদের সময় কি আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে? করে নাই। এখানে মঞ্চে যারা আছে, প্রত্যেকের দল কোনো না কোনো সময় ঐক্য জোটের মাধ্যমে সরকারে ছিল। আমরা তো কখনো ভারতের বিরুদ্ধে কথা বলি নাই। আজকে কেন বলছি? কারণ আপনাদের ইউটিউবেরা, আপনাদের একজন সায়েন্টিস্ট, সে কি বললো যে রংপুর কিনে নেব বা দখল করে নেব, যেন তোদের বাপের দেশ। হ্যাঁ, এটা কি ইয়ে পাইছো, মগের মূল্য পাইছো? আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, হাসি তামাশা করো না, পরনে ধুতি থাকবে না। নিজের দেশ নিজে সামলাও, আমাদের দেশ আমাদেরকে সামলাইতে দাও। আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? আমাদের মূল কারণটা কি? জনমত গড়ে তোলার জন্য আমরা ধারে ধারে বিভিন্ন জায়গায় যাচ্ছি।
উদ্দেশ্যটা কি? আপনাদের ক্ষমতা আপনাদেরকে ফিরিয়ে দেওয়া। এখানে কোনো মন্ত্রীর জন্য না, কোনো গাড়ির জন্য না, বাড়ির জন্য না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে মানবতার বাংলাদেশ, সুশাসন বাংলাদেশ এবং শান্তি সুখের বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। মানুষ সব নিজের কর্মকাণ্ড নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই রংপুরে বলে গিয়েছিলেন, জনগণকে আবেদন করেছিলেন তারা যেন বিএনপিকেও একটা ভোট দেয় এবং সংস্কারের জন্য একটা ভোট দেয়। এই কথাটা আপনি স্মরণ রাখেন। 2026 সালে বাংলাদেশের গদিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বসার পর থেকে ভারতের দাদাবাবুদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ। দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু সাউথ ব্লকের হাই সিকিউরিটি ওয়ার রুমে এখন চলছে একের পর এক জরুরি মিটিং। ভারতের টিভি চ্যানেলগুলো যতই হুমকি দিক না কেন, ভেতর থেকে দিল্লির জেনারেলদের খুব ভালো করে জানেন যে একটিমাত্র ভুল সিদ্ধান্ত নিলেই ভারতের মানচিত্র আক্ষরিক অর্থেই দুটুকরো হয়ে যাবে। গত 55 বছর ধরে ভারত আমাদের সীমান্তে নানাভাবে চাপ সৃষ্টি করলেও সরাসরি সামরিক হামলা চালানোর সাহস দেখাতে পারেনি। কিন্তু কেন একটি পারমাণবিক শক্তিধর দেশ এই ছোট্ট বাংলাদেশকে জমের মতো ভয় পাচ্ছে? তারেক রহমানের এমন 3টি গোপন হাতিয়ার আছে যা ভারতের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই রোমাঞ্চকর সামরিক রহস্যগুলো পুরোপুরিভাবে ফাঁস করা হবে। ভারতের অনেক বড় নেতা প্রায় গলা ফাটিয়ে কথা বলেন। তারা বলেন চাইলেই নাকি কয়েক ঘন্টার মধ্যে ঢাকা দখল করে নেওয়া যায়। তাদের কাছে বিশ্বের সেনাদল আছে, পরমাণু বোমা আছে, সুখয় বা রাফেলের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে, রাশিয়ার তৈরি T-90 নামের বিশাল ট্যাঙ্কও আছে। এইসব দেখে মনে হতে পারে ভারত বুঝি এক বিশাল দানব আর বাংলাদেশ তার সামনে ছোট্ট এক টুকরো খাবার। কিন্তু আসল সত্যটা হলো ভারতের এইসব বড় বড় কথা শুধু টিভির পর্দাতেই মানায়। বাস্তবে তারা ভালো করেই জানে বাংলাদেশের মাটিতে পা রাখলে তাদের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তারেক সরকারের হাতে এমন কিছু গোপন টেকনিক আছে যা মোদী প্রশাসনকে রীতিমতো ঘাম ছুটিয়ে দেয়। চলুন একে একে সেই গোপন চালগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক। প্রথম গোপন হাতিয়ারটি হলো মুরগির গলা বা 7 সিস্টারের ফাঁদ। দিল্লির বড় বড় কথার ফানুস ফুটো করে দেওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি লুকিয়ে আছে এখানেই। এই জায়গাটি নিয়ে ভারতের বড় বড় অফিসাররা সারাক্ষণ আতঙ্কে ভোগেন। মিলিটারি ভাষায় কেবল হয় চিকেন স্নেক বা মুরগির গলা। ভারতের ম্যাপের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় শিলিগুড়ি করিডোর নামের একটা জায়গা আছে। এই রাস্তাটি মাত্র 22 কিলোমিটার চওড়া এবং ভীষণ সরু। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব দিকের 7টি রাজ্যকে যুক্ত করার একটি মাত্র রাস্তা। এই 7টি রাজ্য 7 সিস্টার্স নামে বেশি পরিচিত। আর সবচেয়ে ভয়ের কারণ হলো এই সরু রাস্তাটি একদম বাংলাদেশের সীমানার গা ঘেঁষে অবস্থিত। তারেক সরকার খুব ভালো করেই জানে এই মুরগির গলায় সামান্য চাপ দিলেই মোদী প্রশাসনের নাকানি চুবানি অবস্থা। এখানে একটি ছোট আঘাত বা রাস্তাটি আটকে দিলেই ভারতের অহংকার একেবারে মাটিতে মিশিয়ে যাবে। অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড থেকে এই 7টি রাজ্য চিরতরে আলাদা হয়ে যাবে। আর দিল্লি এই ভয়ে তো সবচেয়ে বেশি কাঁপে। ভারত যদি কখনো বাংলাদেশের দিকে তেড়ে আসে তবে তার আগেই তাদের নিজস্ব অস্তিত্ব কেটে দেওয়া হতে পারে। শুধু কি তাই, এর সঙ্গে যুক্ত হবে ভারতের ভেতরকার আগুন। আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর মণিপুরের মতো 7 সিস্টার্সের রাজ্যগুলোতে বহু বছর ধরেই স্বাধীনতার দাবিতে আগুন চলছে। কিছুদিন আগেই মণিপুরে যে ভয়াবহ মারামারি আর অঘটন ঘটেছে সেটা তো ছিল কেবল ছোট একটা ট্রেলার। বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনা মাতবরি করতে এলে এই রাজ্যগুলোর বিদ্রোহী দলগুলো একযোগে স্বাধীনতার ঘোষণা দিয়ে বসবে। তখন মোদী প্রশাসন নিজেদের ঘর সামলাবে নাকি বাহিরে যুদ্ধ করবে সেই হিসাব মিলাতেই হিমশিম খাবে। তখন তারা টের পাবে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই অবস্থা। তারা আসলে নিজের ঘরের ভেতরেই আগুন লাগাচ্ছে। নিজের ঘরের ভেতরে আগুন লাগার ভয়ে মোদী প্রশাসন আরো একটি বড় বিপদের অপেক্ষা করছে বাংলাদেশের মাটিতে। আর সেই বিপদের কথা শুনলে যে কারো গায়ের লোম খারাপ হয়ে যাবে। দ্বিতীয় গোপন হাতিয়ারটি হলো প্রকৃতির তৈরি এক বিশাল ফাঁদ আর এই দেশের সাধারণ মানুষের হার না মানা জেদ। দিল্লির কর্তারা ভাবেন তাদের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক আর যুদ্ধবিমান আছে, কিন্তু বাংলাদেশের কাদাপানির ফাঁদ যে তাদের জন্য সাক্ষাৎ জমদূত এটা তারা ভালো করেই জানেন। 71 সালের এপ্রিলে যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপ্রধান শ্যাম ম্যানেককে পূর্ব পাকিস্তানে হামলার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই সেনাপতির মুখের উপর কাঁ দিয়ে বলেছেন বাংলার বর্ষাকাল আর কাদামাটি ভারতীয় বাহিনীকে জ্যান্ত উপরে দাবিয়ে দেবে। মানে বুঝতেন, দিল্লির বড় বাবুরা এখন এসির বাতাসে ম্যাপ ঘাটেন, তখন তারা খুব ভালো করেই বোঝেন বাংলাদেশের মাটি ও পরিবেশ তাদের জন্য কতটা নিরাপদ। ভারতের কাছে থাকা বিশাল বিশাল সব T-90 ট্যাঙ্ক আর ভারী সামরিক গাড়িগুলো দূর থেকে দেখেই যতই ভয়ঙ্কর লাগুক না কেন, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই সেগুলো কাদায় মিলিয়ে যাবে। আমাদের দেশের জালের মতো ছড়িয়ে থাকা হাজারো নদী, ছোট বড় খালবিল আর বর্ষার পানি যে কোনো আধুনিক সেনাদলের জন্য এক ভয়ঙ্কর গোলক ধাঁধা। কাদা আর পানিতে ভরা এই এলাকার বিশাল সেনাদল দিয়ে ঢুকে পড়া মানি হলো খাল কেটে কুমিরারা। ভারী অস্ত্র নিয়ে এখন চলাফেরা করা একেবারে অসম্ভব একটা ব্যাপার। ভারতের প্লেনগুলো আকাশ থেকে হয়তো বোমা ফেলতে পারবে, কিন্তু মাটিতে নেমে কোনো জায়গা দখল করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এর চাইতেও বড় ভয়ের কারণ হলো এদেশের মানুষের ভয় ডরহীন মানসিকতা। যে কোনো বিপদে এদেশের সাধারণ মানুষ যেভাবে এক হয়ে রুখে দাঁড়ায় তা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। আধুনিক অস্ত্র দিয়ে হয়তো সামরিক একটা চমক দেখানো যায়, কিন্তু কোটি কোটি দেশপ্রেমিক মানুষের অদম্য সাহসের দেয়াল ভেঙে ফেলা কারো পক্ষেই সম্ভব নয়। যখন দেশের উপর কোনো বড় বিপদ আসে তখন এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই এক হয়ে যায়। সবাই মনে করে একটাই চিন্তা থাকে, নিজের দেশকে বাঁচানো। তাদের একতা আর বুক ভরা সাহস দেখে বিশ্বের বড় বড় দেশগুলো তো অবাক হয়ে যায়। ভারতের জেনারেলরা এই বিষয়টা খুব ভালো করেই জানেন। তারা জানেন এদেশের মানুষের মনে কোনো ভয় নেই। তারা হার মানতে জানে না। আধুনিক বন্দুক আর ট্যাঙ্ক দিয়ে হয়তো মাটির কিছু অংশ সামরিক সময়ের জন্য কেড়ে নেওয়া যায়।
যায়, কিন্তু কোটি কোটি মানুষের জেদের কাছে শেষ পর্যন্ত মাথা নোয়াতে হয় না। প্রকৃতির এই বিশাল ফাঁদ আর মানুষের এই লড়াকু মানসিকতাই ভারতের যে কোনো স্বপ্নকে এক নিমিষে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য একদম যথেষ্ট। তবে শুধু সীমানা আর প্রকৃতির সুবিধাই নয়, তারেক সরকারের হাতে এমন এক বিশাল হাতিয়ার আছে যা ভারতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। আর তাই তৃতীয় এবং একদম শেষের গোপন হাতিয়ারটি হলো বিশ্ব রাজনীতির এক দারুণ মাস্টার স্ট্রোক। ঢাকা এখন আর একা পথ চলা নীতিতে নেই। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন এমন এক শক্তিশালী বন্ধুজোট গড়ে তুলেছে যাদের নেতাদের সবসময় আতঙ্কে রাখে। ভারত যদি ভুল করেও বাংলাদেশের দিকে এক পা বাড়ায়, তাদের শুধু একদিক থেকে লড়লেই চলবে না। ভারতের মানচিত্রের উপর দিকে তাকালে বোঝা যায় লাদাখ এবং অরুণাচল সীমান্তে আগে থেকে উৎপেতে বসে আছে বিশাল এক ড্রাগন। চীনা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বাংলাদেশ সীমান্তে ভারত একটু ব্যস্ত হওয়া মাত্রই চীন তাদের আসল রূপ নিয়ে হাজির হবে। ভারত তখন বুঝতে পারবে কোন দিকটা সামলাবে। একদিকে বাংলাদেশের ভেতরে আটকে পড়া, অন্যদিকে চীনের ভেতরে সেনাদল। দুই দিক থেকে আসায় বিশাল চাপের মুখে ভারতের অহংকার একেবারে চূর্ণ হয়ে যাবে। একই সাথে পুরো বিশ্বের বড় বড় দেশগুলো ভারতের উপর এমন এক চরম অর্থনৈতিক চাপ ফেলবে যে ব্যবসা বাণিজ্য সব থমকে যাবে। বিদেশি কোম্পানিগুলো ভারত থেকে তাদের টাকা তুলে নিতে পারবে। এতে করে নিমিষে তাদের শেয়ার বাজারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সাধারণ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার টাকা থাকবে না। দেশে দেশে তাদের পণ্য বিক্রি বন্ধ হয়ে যাবে। তখন ভারতের ভেতরে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে। একদিকে সেভেন সিস্টার্সের বিদ্রোহ, অন্যদিকে প্রকৃতির ফাঁদ আর সবচেয়ে বড় দেশগুলোর চারিদিক থেকে আসা চাপ। সব মিলিয়ে মোদী প্রশাসন খুব ভালো করে জানে ঢাকাকে ঘাটাতে হলে তাদের নিজেদের দেশটাই সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়বে। ভারতের টিভি চ্যানেলগুলো প্রতিদিন সন্ধ্যায় বসে যতই গলা ফাটাক না কেন, পর্দার পেছনের আসল সত্যটা হলো পরমাণু বোমা থাকার পরও ছোট্ট এই দেশের দারুণ বুদ্ধির কাছে তারা আজ পুরোপুরি অসহায়। তারা জানে বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু তাদের বুদ্ধি আর সাহস মোটেও ছোট নয়। গত কয়েক বছরে বাংলাদেশ যেভাবে বিশ্বের অন্য দেশগুলোর সাথে নিজের সম্পর্ক মজবুত করেছে তা ভারতের জন্য বিশাল চিন্তার কারণ। ভারত এখন বুঝতে পেরেছে তাদের চারিদিকে একটা অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে। চাইলেই তারা আগের মতো গায়ের জোর দেখাতে পারবে না। বাংলাদেশের বর্তমান সরকার খুব হিসেব করে প্রতিটি পা ফেলছে। তারা জানে কখন কোন দিকে কোন চালটা দিতে হবে। মোদীর সরকারের প্রতিটি পদক্ষেপের উপর ঢাকার কড়া নজর রয়েছে। ভারতের ছোটখাটো উস্কানিতে ঢাকা এখন আর সহজে রেগে যায় না এবং তারা খুব শান্ত মাথায় সবকিছুর জবাব দেয়। আর এই শান্ত থাকার কৌশলটাই ভারতকে আরো বেশি পাগল করে দিচ্ছে। তারা কি বুঝতে পারছে না বাংলাদেশ আসলে কি ভাবছে? বাংলাদেশের এই নীরবতা আর ভেতরে ভেতরে নিজেদের শক্তি বাড়ানো ভারতের নেতাদের রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে তোড়জোড় শুরু হয়ে গেল বিএনপিতে। আসন্ন নির্বাচনে জরিপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করতে চায় ক্ষমতাসীন দলটি। সেই সাথে দলের কাউন্সিলেও আসছে বড় চমক। এবার আর কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হবে না। তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কাউন্সিলে বাছাই করা হবে নেতৃত্ব। দর্শক, গত শনিবার গুলশান কার্যালয়ে বসেছিল দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। আর সেই বৈঠকের মূল শুরু ছিল আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং দলের দীর্ঘদিনের প্রতীক্ষিত জাতীয় কাউন্সিল। প্রায় 2 ঘন্টা ধরে চলা গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক উঠে আসে বিএনপির আগামী রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণের চুলচেরা বিশ্লেষণ। চলুন জেনে নেই বিএনপির এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি সিদ্ধান্ত হলো। দর্শক, বৈঠকে প্রাধান্য পায় দলীয় প্রতীকবিহীন আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। দলের নীতি নির্ধারকরা মনে করছেন এবারে নির্বাচন বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। যেহেতু প্রতীক থাকছে না, তাই দলীয় কোন্দল এড়ানো এবং একক যোগ্য প্রার্থী নিশ্চিত করাটাই হবে মূল পরীক্ষা। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতো যত্নশীল। নির্বাচনে প্রার্থী বাছাইয়ে কোনো ভুল করতে চায় না বিএনপি। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নেমে পড়েছেন। এই পরিস্থিতিতে দলের মধ্যে হানাহানি রুখতে এবং সঠিক প্রার্থী বেছে নিতে এবার জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মাঠ পর্যায়ের জনপ্রিয়তার ভিত্তিতে তৈরি করা এই জরিপ রিপোর্টের মাধ্যমে কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে, যাতে দলের ভোট ব্যাংক ভাগ না হয়ে যায়। নির্বাচন কবে নাগাদ হতে পারে তা নিয়েও জমে ওঠা আলোচনা। স্থায়ী কমিটির কোনো সদস্য সেপ্টেম্বর অক্টোবরের দিকে ইঙ্গিত করলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অধিকাংশ সদস্যই সুনির্দিষ্ট কোনো মাস চূড়ান্ত করেননি। তবে সবাই একমত হয়েছেন চলতি 2026 সালের শেষ নাগাদে নির্বাচন শুরু করা উচিত এবং এর জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিএনপির জাতীয় কাউন্সিল। প্রায় 2 মাস পর বসায় বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে কাউন্সিল সম্পন্ন করা হবে। তবে এবারে কাউন্সিলে থাকছে এক বড় চমক। নেতৃত্ব আর কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে না। অতীতে নানা সময় পকেট কমিটি বা চাপিয়ে দেওয়া নেতৃত্বের যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা ভেঙে দেওয়ার ব্যাপারে অনড় অবস্থান দেখিয়েছেন দলের শীর্ষ নেতারা। জেলা মহানগর অঙ্গ সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোকে দ্রুত পুনর্গঠন করতে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে একাধিক বিশেষ টিমকে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে। এই টিমগুলো সরাসরি মাঠে গিয়ে তৃণমূলের মতামত পর্যবেক্ষণ করবে। কাউন্সিলকে সফল করতে মূল গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি উচ্চ পর্যায়ের উপকমিটি এবং প্রচার ও যোগাযোগ সামলানোর জন্য আরো বেশ কিছু সাব কমিটি খুব শিগগিরই মাঠে নামানো হচ্ছে। তৃণমূলের কর্মীদের মূল্যায়নের জন্য এবার নতুন সাংগঠনিক পদ্ধতি চালুর সিদ্ধান্ত হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ওয়ার্ড, তারপর ইউনিয়ন ও থানা ইউনিটের কমিটি পুনর্গঠন করা হবে। জেলা নেতারা এই প্রক্রিয়া তদারকি করবেন। তৃণমূলের এই পুরো যজ্ঞ শেষ হওয়ার পরই কেবল কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই বিশাল কর্মযজ্ঞের নকশা মনিটরিং এর জন্য একটি মনিটরিং অ্যান্ড ডিজাইন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সাংগঠনিক আলোচনার বাইরেও সরকারের চলমান নানা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দেশব্যাপী খাল পুনর্খননের মতো প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কথা হয়। তবে সবচেয়ে বড় আলোচনার জায়গা ছিল দেশের বেকারত্ব দূরীকরণ ও সরকারি চাকরি। বিগত আওয়ামী লীগ সরকারের অন্ধ দূরীকরণের তীব্র সমালোচনা করে স্থায়ী কমিটির নেতারা একমত হন এখন থেকে সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি হবে মেধা। শুধু রাজনৈতিক পরিচয় দেখে কাউকে চাকরি দেওয়া হবে না। তবে বিগত 17 বছর ধরে নির্যাতিত ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপারে আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি দলীয় ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি মূলত দলটির আগামী দিনের পথ চলার একটি স্পষ্ট দিক নির্দেশনা, যেখানে একদিকে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি আর অন্যদিকে রয়েছে ডিসেম্বরের কাউন্সিলে তৃণমূলের ক্ষমতায়নের মাধ্যমে দলকে নতুন করে ঢেলে সাজানোর এক
মহাপরিকল্পনা। এই 400 বছরের পুরনো আমাদের গৌরবময় চট্টগ্রাম বন্দর ভৌগোলিক এবং কৌশলগত দিক থেকে এই বন্দরটি কেবল একটি সাধারণ নৌবন্দর নয়, এটি হলো 18 কোটি মানুষের একটি স্বাধীন রাষ্ট্রের শ্বাস নেওয়ার প্রধান ফুসফুস। আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 92% সম্পন্ন হয় এই সমুদ্রপথে। অর্থাৎ এই বন্দরের বুক চিরে যদি একদিন পণ্য ওঠানামা বন্ধ থাকে, তবে পুরো রাষ্ট্রের অর্থনীতি আক্ষরিক অর্থে আইসিইউতে চলে যাবে। কিন্তু আজ রাতের গল্পটা কোনো সংকটে নয়, আজ রাতের গল্পটা হলো এক নতুন সাম্রাজ্য বিস্তারের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কক্ষে আজ এমন একটি মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যা অনুমোদন পেলে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের পুরো মানচিত্রই বদলে যাবে। তারা সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমা আরো 10 নটিক্যাল মাইল বাড়ানো হবে। সাধারণ মানুষের চোখে বা যারা অর্থনীতির অধিগরি বোঝেন না, তাদের কাছে এটি কেবলই কিছু সংখ্যার হেরফের মনে হতে পারে। 62 থেকে 72 হবে, এতে আর এমন কি? কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের দাবার বোর্ডে যারা নজর রাখেন, তারা জানেন এই 10 নটিক্যাল মাইলের ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল শ্বাসরুদ্ধকর এবং ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। এই 10 নটিক্যাল মাইল কোনো সাধারণ জলরাশি নয়, এটি হলো বাংলাদেশের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির এক নতুন রেনেসা। চট্টগ্রাম বন্দরের এই জলসীমা বিস্তারের ইতিহাসটি কিন্তু চমকপ্রদ। যখন চট্টগ্রাম বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিল, তখন এর জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল, অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনায় একটি অত্যন্ত ছোট এবং সীমাবদ্ধ সনাতনী সমুদ্র বন্দর হিসেবেই এটি কাজ করত। এরপর 2019 সালে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত বিস্তৃত করে 1 লাফে 50 নটিক্যাল মাইল বাড়িয়ে বন্দরের জলসীমা 62 নটিক্যাল মাইল করা হয়। আর এবার সেই সীমানার সাথে যুক্ত হতে যাচ্ছে আরো 10 নটিক্যাল মাইল। এই নতুন প্রস্তাবিত জলসীমাটি কোথায় গিয়ে শেষ হবে জানেন? এটি উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে দেশের বৃহত্তম শিল্পনগরী মিরসরাইয়ের ইকোনমিক জোন পার হয়ে সোজা ফেনী নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত হবে। এর মানে কি? এর মানে হলো সীতাকুণ্ডের উপকূলে গড়ে ওঠা বিশাল বিশাল শিপ রিসাইক্লিং ইয়ার্ড বা জাহাজ ভাঙা শিল্পগুলো, যা এতদিন এক প্রকার অগোছাল অবস্থায় ছিল, তা এবার সরাসরি চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক ও কার্যকর নিয়ন্ত্রণের ভেতরে চলে আসবে। বন্দর আর কেবল কর্ণফুলী নদীর মোহনায় আটকে থাকবে না, এটি পরিণত হবে এক বিশাল সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক করিডোরে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই জলসীমা বাড়লে বাংলাদেশের ঠিক কি অর্থনৈতিক লাভ হবে? এর পেছনে মূলত 3টি অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, রাজস্বের সুনামি। বর্তমানে নির্ধারিত জলসীমার মধ্যে অবস্থান করা দেশি বিদেশি জাহাজগুলো থেকে বিভিন্ন মেরিন চার্জ, পোর্ট ডিউস ও ফি আদায় করা হয়। শুধু এই খাত থেকেই বছরে চট্টগ্রাম বন্দরের আয় হয় 1000 কোটি টাকারও বেশি। জলসীমা যখন আরো 10 নটিক্যাল মাইল বাড়বে, তখন বন্দরের আওতাভুক্ত এলাকা বিশাল আকার ধারণ করবে। স্বাভাবিকভাবেই এই আয়ের অঙ্কটা যে জ্যামিতিক হারে বেড়ে কয়েক হাজার কোটিতে গিয়ে ঠেকবে, তা অত্যন্ত সহজেই অনুমেয়। দ্বিতীয়ত, মিরসরাইয়ের ঘুমন্ত দানবের জাগরণ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তথ্যমতে মিরসরাইয়ে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় পরিকল্পিত শিল্পাঞ্চল। এখানে ইতিমধ্যে শতাধিক দেশি বিদেশি প্রতিষ্ঠান কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। এটি কোনো সাধারণ শিল্পাঞ্চল নয়, এটি হলো ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ইঞ্জিন। এই কারখানাগুলোর কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির জন্য সমুদ্রপথের ব্যবহার দিন দিন রকেটের গতিতে বাড়ছে। জলসীমা যদি মিরসরাই পর্যন্ত বিস্তৃত হয়, তবে এই শিল্পনগরের লজিস্টিক সাপোর্ট বা পরিবহন ব্যবস্থা অনেক সহজ, দ্রুত এবং সাশ্রয়ী হবে। বিনিয়োগকারীরা যখন দেখবে যে তাদের কারখানার একদম দোরগোড়ায় বন্দরের নিজস্ব জলসীমা এবং লজিস্টিক সাপোর্ট রয়েছে, তখন বিদেশি বিনিয়োগ বা এফটিআই এই অঞ্চলে সুনামির মতো আছড়ে পড়বে। তৃতীয় কারণটি হলো একটি নিখুঁত ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বা সমুদ্রপথে শৃঙ্খলা ফেরানোর মাস্টার স্ট্রোক। বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রতি বছর 4000-এর বেশি পণ্যবাহী জাহাজ আসে। এত বিশাল সংখ্যক জাহাজের চাপে পতেঙ্গা বা কর্ণফুলী মোহনায় সবসময় এক ভয়ঙ্কর জটলা পাকিয়ে থাকে। বড় জাহাজ থেকে পণ্য খালাস করে ছোট ছোট লাইডারেজ জাহাজগুলো নদীর মোহনায় এমনভাবে ভিড় করে থাকে যে মনে হয় ঢাকা কোনো ব্যস্ত সড়কের সিগন্যাল। এই নৈরাজ্য। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।